নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ জরাসন্ধের লেখা একটি খুব 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 চমৎকার ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম অ্যাক্সিডেন্ট। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর হ্যাঁ, সবাইকেই বলছি, বেল আইকনটি প্রেস করে আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প অ্যাক্সিডেন্ট। দিল্লি থেকে ফিরছিলাম। গোটা 2 চালের আড়ত রয়েছে কলকাতায়। তখন কন্ট্রোলের যুগ। তার সুযোগে ওগুলোকে একটু বাড়িয়ে তোলা যায় কিনা সেই চেষ্টায় ছিলাম। তার জন্যই মাঝে মাঝে রাজধানীতে ধর্ণা দেবার প্রয়োজন হতো। যাবার সময় যেমন ভারী পকেটে গিয়েছিলাম, তেমনি হাত ভরে নিয়ে ফিরছি। উদ্দেশ্য সফল, সুতরাং মনও প্রফুল্ল। মার কাছে শুনেছি, যখন শিশু ছিলাম আমাকে ঘুম পাড়াতে হলে একজন কাউকে তোলার পাশে দাঁড়িয়ে হেইও করে ক্রমাগত দোল দিতে হতো। দোল থামলে ঘুমও উধাও। সেই অভ্যাসটাই বোধহয় বুড়ো বয়সেও রয়ে গেছে। ট্রেন যত জোরে চলে আমার ঘুমও তত গাঢ় হয়। স্টেশনে এলেই নাক ডাকা থেমে যায়। তখন গভীর রাত। একটা কোনো স্টেশনে অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে আছে, নড়বার নাম নেই। ঘুমের অপেক্ষায় এপাশ ওপাশ করে উঠে পড়লাম। ছোট স্টেশন, টিমটিম করছে কেরোসিনের আলো। দরজার সামনে দিয়ে একটি বাবু যাচ্ছিলেন। হাতে এক চক্ষু লণ্ঠন ঝুলতে দেখে বুঝলাম রেলের লোক। তার কাছ থেকে জানা গেল সামনে কোথায় যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা প্যাসেঞ্জার গাড়ি পড়ে গেছে লাইন থেকে। তাকে টেনে তুলে আমাদের গাড়ির পথ করে দিতে সময় লাগবে। কত সময় জিজ্ঞাসা করতে হাতে একটা হতাশার ভঙ্গি করে জানালেন, কি জানি মশাই, 2 ঘন্টায় হয়ে যেতে পারে, আবার 24 ঘন্টাও লাগতে পারে। গাড়িটা পড়লো কেমন করে? উত্তর দিলেন আমার মাথার উপরে, অর্থাৎ আপার বার্থের সহযাত্রী। যেমন করে পড়ে, ফিস প্লেটের ফিসই ব্যাপার। উঁকি মেরে দেখলাম যা সন্দেহ করেছিলাম তা নয়। ভদ্রলোক শিবরাম চক্রবর্তী নন, তার কোনো চেলা হবেন হয়তো। ডিরেলমেন্টের খবরটা মনের মধ্যে তোলপাড় করতে লাগলো। আজকাল হলে করতো না, ওটা তো প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন যাত্রীর কলরবে গোটা প্ল্যাটফর্ম জেগে উঠল। সকলের মুখেই অ্যাক্সিডেন্টের উত্তেজনা। তখন আমরা সবে স্বাধীনতা পেয়েছি। তার উত্তাপে জনতার রক্তস্রোত আজকের মতো তেতে ওঠেনি। তাই 50 মাইল দূরে কোথাকার কোন ইঞ্জিনের ড্রাইভার কি করেছে না করেছে, তার জন্যে আমাদের ইঞ্জিনের ড্রাইভারকে প্রাণ দিতে হলো না। স্টেশন মাস্টার এবং তার স্টাফও অক্ষত দেহে ঘুরে বেড়াতে লাগলেন। স্টেশন ঘরের কাছে জানলা অটুট রইল। ভোরবেলা পুরীর দোকানে একটা ছোটখাটো হামলা ছাড়া জনচাঞ্চল্যের কোনো লক্ষণ দেখা গেল না। গাড়ি ছাড়লো পরদিন বিকেলের দিকে। রাতে ভালো ঘুম হলো না। সকালে একটু বেলায় উঠে দেখি ব্যান্ডেলে পৌঁছে গেছি। গরম চা নিয়ে নিলাম।
এবং সেই সঙ্গে একখানা টাটকা বাংলা কাগজ। মিনিট কয়েক উল্টে পাল্টে এক জায়গায় আসতেই যেন এক প্রচন্ড ধাক্কা খেয়ে মাথাটা ঝিম ধরে গেল। মনে হলো দেহের রক্তস্রোত হঠাৎ বন্ধ হয়ে গেছে। একটা শোক সংবাদ, 3টি মাত্র লাইন। 13 নম্বর বংশী হালদার লেন, হাটখোলা নিবাসী, প্রসিদ্ধ চাউল ব্যবসায়ী শ্রী গোলকচন্দ্র সান্যাল গত রাত্রে এলাহাবাদ স্টেশনে ট্রেন হইতে নামিতে গিয়া অকস্মাৎ পড়িয়া যান এবং তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হন। আমরা তার আত্মার সদ্গতি কামনা করি। আমারই নাম গোলকচন্দ্র সান্যাল, ঠিকানা নির্ভুল। চাউলের ব্যবসা করি সেটাও সত্যি, সম্প্রতি প্রসিদ্ধ হয়েছি সে বিষয়েও সন্দেহ নেই। যে পথ ধরে হয়েছি সেটা ঠিক সাদা পথ নয়, বরং কিঞ্চিত মসিলিপ্ত। হয়তো ওই সদ্গতি কামনার মধ্যে সেই ইঙ্গিত রয়ে গেছে। আমাদের পাড়ার রিটায়ার্ড জজ সদাশিব বাবুর সেদিনকার কথাটা মনে পড়ল। কাগজ পড়তে পড়তে বলছিলেন, আজকাল অবিচুয়ারির কিরকম ছড়াছড়ি পড়ে গেছে দেখেছেন? জানাশুনো বন্ধু বান্ধব অনেকেই তো গেলেন দেখছি। ভয়ে ভয়ে কোনদিন সকালের কাগজ খুলেই দেখব আমার খবরটাও বেরিয়ে গেছে। শুনে খুব হেসেছিলাম আমরা। আজ আর হাসি এলো না, কেমন যেন গা কাঁটা দিয়ে উঠল। খবরটা সত্যি নয় তো? বৈজ্ঞানিক বিস্ময়ের যুগ, অত্যাশ্চর্য ঘটন বা অঘটন রোজই তো কিছু না কিছু ঘটছে। হয়তো এও তেমন কিছু। আর কিছু না হোক, কোনো একটা বিদীর্ণ অ্যাটম কিংবা হাইড্রোজেন বোমার উড়ন্ত তেজস্ক্রিয় ভস্মের কারসাজি, তারই প্রভাবে অজ্ঞাতে অদৃশ্যভাবে আমার দেহযন্ত্রে কোনো আভ্যন্তরীণ মেটামরফিজম ঘটে থাকবে, অন্তত কোনো মারাত্মক মেটাবলিজম, যার নাম মৃত্যু। কাল সারা রাত ধরে ওই রেলওয়ে অ্যাক্সিডেন্টের কথাই ভাবছিলাম। কত লোক মরেছে, কিভাবে মরেছে, সেই দুশ্চিন্তা অনেকক্ষণ আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে রেখেছিল। তারপর ঘুমিয়ে পড়েছি। হয়তো সেই সময় দেহান্তর হয়ে গেছে, আমি জানতেও পারিনি। এই যে আমি শ্রী গোপালচন্দ্র সান্যাল, দিল্লি হাওড়া এক্সপ্রেসের একখানা ফার্স্ট ক্লাস কামরায় বসে খবরের কাগজ পড়ছি। হয়তো ঠিক কালকের আমি নই। নাড়ি দেখলাম, ঠিক আছে। নিঃশ্বাস তাও তো বইছে। হাতে চিমটি কেটে দেখলাম, লাগছে। গাড়ির ওধারটায় রোদ এসে পড়েছিল, উঠে গিয়ে সেখানে দাঁড়ালাম। হ্যাঁ, ছায়াও পড়ছে। তবে পাশের বেঞ্চিতে যে ভদ্রলোক ছিলেন, বোধহয় এই আকস্মিক ভাবান্তর লক্ষ্য করেছিলেন। বললেন, কি ব্যাপার বলুন তো, আপনাকে যেন একটু চঞ্চল মনে হচ্ছে। বসে পড়ে বললাম, না না, ও কিছু না। অন্য লোককে কেমন করে বলি আমি মরে গেছি, আর খবরের কাগজে বেরিয়েছে যেই খবর। ছেলেবেলায় একবার থিয়েটার দেখতে গিয়েছিলাম, নাটকটার নাম মনে নেই। তাজ্জব ঘটনা, কে এক যাদব চক্রবর্তী, লোকটা বেজায় কৃপণ। বাড়ির লোকে রটিয়ে দিল তিনি মারা গেছেন। বেচারি যত বলে, আরে এই তো আমি বেঁচে আছি, কেউ তা মানতে চায় না। আমারও কি সেই দশা হবে? কিন্তু আমি তো কৃপণ নই। এই তো সেদিন পাড়া ছোঁড়াগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে 100 টাকা নিয়ে গেল। গৃহিণীর গা ভরা গয়না, ছেলেদের পরনে দামি শার্ট, ট্রাউজার্স, মোটা হাত খরচ, মেয়েদের নিত্য নতুন শাড়ি, রং বেরঙের হ্যান্ডব্যাগ। ধর্মকর্ম যথারীতি করে থাকে। মাসে মাসে কালীঘাটে পুজো পাঠাতে ভুল হয় না। ও পাড়ার হরিভক্তি প্রদায়নী সভায় নিয়মিত চাঁদা দিয়ে থাকে। সেদিন খোলের দাম বাবদ থোক 50 টাকা দিয়েছি। না না, আমি যাদব চক্রবর্তী হতে রাজি নই। এর মধ্যে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। কাগজওয়ালাদের চেপে ধরলে বেরিয়ে যাবে।
কোত্থেকে কোন সূত্রে কেমন করে এ খবর ছাপা হলো, কোন মতলব আছে এর পেছনে, সব আমাকে বের করতে হবেই। যারা এর মধ্যে আছে সেই লোকগুলোকে সহজে ছেড়ে দেওয়া ঠিক হবে না। দরকার হলে একটা ড্যামেজ স্যুট। তার আগে একবার খোঁজ খবর নেওয়া যাক। হাওড়ায় পৌঁছে বাড়ি না গিয়ে ট্যাক্সি নিয়ে সোজা সেই খবরের কাগজের অফিসে গিয়ে উঠলাম। একটা প্রকাণ্ড টেবিল, পুরনো বনাতে মোড়া, জায়গায় জায়গায় কালির দাগ, মাঝে মাঝে ছেঁড়া। তার উপরে একরাশ কাগজপত্র এলোমেলোভাবে ছড়ানো। ভেতর থেকে উঁকি দিচ্ছে পিন, কুষাণ, গদের শিশি, কাগজ চাপা, তলানি সময় চায়ের পেয়ালা, তার মধ্যে পোড়া সিগারেটের টুকরো। একদিকে চেয়ারে বসে আছে যে ভদ্রলোক, মাথা নিচু করে এক মনে ঝড়ের মতো কলম চালিয়ে চলেছেন। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো, চোখে পুরু কাচের চশমা। আমি গিয়ে সামনে দাঁড়াতেই দুটো রাত জাগা লালচে চোখ এক পলক উপরের দিকে উঠেই সঙ্গে সঙ্গে নেমে গেল। খানিকক্ষণ অপেক্ষা করে বললাম, আপনি কি সম্পাদক? সহকারী সম্পাদক। লিখতে লিখতেই উত্তর এলো, এসব গাঁজাখড়ি খবর কোত্থেকে আমদানি করেছেন জানতে পারি? বলে হাতের কাগজখানা সামনের দিকে ছুঁড়ে দিলাম। এবার তিনি মাথা তুলে তাকালেন, কিন্তু মুখ খুললেন না। কপালের উপর কয়েকটা প্রশ্নসূচক রেখা ফুটে উঠল। ভূমিকা না বাড়িয়ে সোজাসুজি ব্যাপারটা খুলে বললাম, কিন্তু শুনে এবং কাগজের রিপোর্টটা পড়ে সহকারী সম্পাদক কিছুমাত্র বিচলিত হয়েছেন বলে মনে হলো না। আবার সেই লেখার উপর ঝুঁকে পড়ে বললেন, একটা প্রতিবাদপত্র রেখে যেতে পারেন, যথারীতি ভেরিফিকেশনের পর। মাঝপথেই বাধা দিয়ে ঝাঁঝিয়ে উঠলাম, রেখে দিন, রেখে দিন আপনার প্রতিবাদপত্র আর ভেরিফিকেশন। এ খবর মিথ্যে। আমি আপনার মুখের উপর দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা যার মৃত্যু সংবাদ ছাপিয়ে বসে আছেন, আমি সেই গোলক সান্যাল জল জ্যান্ত বেঁচে আছি। সেটা প্রমাণ সাপেক্ষ। অতিশয় শান্তভাবে মিহি গলায় বললেন ভদ্রলোক। মানে? মানে প্রথমত আপনার এই স্টেটমেন্ট আমাদের ওখানকার করেসপন্ডেন্টকে পাঠাতে হবে। দ্বিতীয়ত লোকাল সোর্সে, অর্থাৎ এখানে যে ঠিকানা দেওয়া আছে সেখানেও খবর নিতে হবে। তৃতীয়ত, থাক থাক, আর তৃতীয়তে দরকার নেই। আপনাদের সেই করেসপন্ডেন্ট মানে নিজস্ব সংবাদদাতার নাম ঠিকানা দিন, আমি বোঝাপড়াটা ওখানেই করে নেব। সহকারী মহাশয় স্বরটা আরো মিহি করে জানালেন, আগে সংবাদদাতার নাম ঠিকানা আমরা প্রকাশ করি না। কেন? সেটা সাংবাদিক রীতি নয়। বুঝেছি, ওসব সংবাদদাতা ফাতা সব ভুয়ো। এইসব আজগুবি খবরগুলো নিশ্চয়ই নিজস্ব বনাছোড়া টেবিলে বসে তৈরি হয়। কিন্তু আপনি ভুল করছেন। আমার নাম গোলক সান্যাল, 3 পুরুষ ধরে চাল বেচে খাই। কটা ধানে কটা চাল শিগগিরই টের পাবেন। একটা কাগজ হাতে আছে বলে যখন যাকে খুশি সাবার করে দেবেন, মানুষের জীবন নিয়ে চোরা কারবার, এই ব্যবসা বেশি দিন চলবে না। আপনার ওই সংবাদদাতা থেকে সম্পাদক সবগুলোকে আমি গেঁথে তুলবো। হঠাৎ লক্ষ্য করলাম যাকে উদ্দেশ্য করে এই অবিরাম বর্ষণ করে চলেছি, সে লোকটার মাথা, মুখ, চোখ, কান, মায়ের হৃৎপিণ্ডটাও বোধ হয় পাথরের তৈরি। দম নেবার জন্য 1 সেকেন্ড থামতেই আবার সেই চিচি আওয়াজ কানে এলো, হ্যাভ ইউ ফিনিশড? মানে আপনার বক্তব্য শেষ হয়েছে? তাহলে এবার আসতে পারেন। নমস্কার। আচ্ছা, বেশ, বলে ঝড়ের মতো বেরিয়ে গেলাম। সিঁড়ির মুখে হঠাৎ নজরে পড়ল একজন পিয়ন গোছের লোক পেছনে ছুটতে ছুটতে আসছে। ফিরে তাকাতেই হাত বাড়িয়ে বলল, আপনার কাগজ। চলন্ত ট্রেনের হাওয়া লেগে মাথাটা কিঞ্চিত ঠান্ডা হবার পরে মনে হলো একটু বোধহয় বাড়াবাড়ি করে ফেললাম।
কিন্তু তীর বেগে গাড়ি ছুটছে, সামনে বর্ধমান। ফিরে যাওয়াটা যেন নিজের হাতে নিজেরই অপমান। অল্প বয়সে প্রচুর সম্পত্তি রেখে বাপ মারা গেছেন। মা এবং ঠাকুরমার অতিরিক্ত আদরে মানুষ, তাই রাগটাও একটু অতিরিক্ত। এলাহাবাদে গিয়ে বুঝলাম, তখন ঝোঁকের মাথায় কাজটা যত সহজ মনে হয়েছিল, আসলে তা মোটেই নয়। অত বড় শহরে একটা সামান্য বাংলা কাগজের নিজস্ব সংবাদদাতা খুঁজে বের করা গোয়েন্দা পুলিশের পক্ষেও রীতিমতো কঠিন। কিন্তু এসেই যখন পড়েছি, কিছু একটা না করে ফিরি কোন মুখে? একদিন এ পাড়া আর একদিন ও পাড়া ঘোরাঘুরি শুরু করলাম। কাগজটার নামই কেউ জানে না। এমনি করে কেটে গেল 6-7 দিন। এদিকে শরীরে আর কুলোয় না, পকেটও পাতলা হয়ে আসছে। ফিরে যাব মনে করে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছি। হঠাৎ দেখি একজন চশমা পরা খদ্দরধারী সাইকেলওয়ালা ছোকরা ওখানের কাছ থেকে কলকাতার কাগজগুলো বুঝে নিচ্ছে। চেপে ধরলাম তাকে। আপনি কি অমুক কাগজের রিপোর্টার? আই মিন নিজস্ব সংবাদদাতা? লোকটি আমার পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার চোখ বুলিয়ে নিয়ে বলল, কেন বলুন তো? বুঝলাম, মেজাজ দেখালে হবে না, নরম পথ ধরতে হবে। একেবারে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম, বিদেশি লোক, বড্ড বিপদে পড়েছি ভাই। আপনি তাহলে? হ্যাঁ, আমি এখানকার করেসপন্ডেন্ট। বলুন, কি করতে হবে? ওহ, বাঁচালেন মশাই। এই খবরটা দেখুন। গোলক সান্যাল, আমার বড় ভাই, উনি কি করে মারা গেলেন? মৃতদেহের কি ব্যবস্থা হলো? কোনো হদিশই জোগাড় করতে পারছি না। এদিকে আমার বৌদিদি একেবারে অন্নজল ত্যাগ করে বসে আছেন। সব খবর তো আপনাকে দিতে পারবো না। রেল পুলিশে খোঁজ করুন, ওরাই বডির বার নেয়। ময়না তদন্ত হয়েছিল জানি, নাম ধাম আমি ওদের কাছ থেকেই পেয়েছিলাম। ব্যাপারটা আরো ঘোরালো হয়ে উঠল। শুধু কাগজ নয়, পুলিশও আছে এর মধ্যে। রিপোর্টার ছেড়ে এবার রেল পুলিশের অফিসে হানা দিলাম। আমার দিকে চেয়েই দারোগাবাবুর চোখ দুটো কেন জানি সন্দিগ্ধ হয়ে উঠল। একটা গোটা সিগারেট শেষ করে বললেন, আপ কৌন হ্যাঁ? বললাম, আগে সে তো আগেই বলেছি, আমি ওর ছোট ভাই। এক বাড়িতে থাকেন? হ্যাঁ, এক বাড়িতে বই কি, নিজের ভাই। তার পাননি? কিসের তার? ঘটনার সঙ্গে সঙ্গে সব খবর আমি জানিয়ে দিয়েছি। চমকে উঠলাম। কোথায় কোথায় জানিয়ে দিয়েছেন? কেন, আপনাদের কলকাতার ঠিকানায়। স্থান কাল পাত্র ভুলে গিয়ে চেঁচিয়ে উঠলাম, সে কি করেছেন? কি অন্যায় কি হলো? এ তো আমার ডিউটি। ডিউটি না ছাই? আপনি জানেন না সেখানে কি কাণ্ড হচ্ছে? যা এড়াতে চাইলাম। ওহ, এখন কি করি বলুন তো? পুলিশি সন্দেহ গাঢ়তর হলো। অভারই কথা। দারোগা আরো কিছুক্ষণ তীক্ষ্ণভাবে আমাকে লক্ষ্য করে বললেন, আপনার নামটা জানতে পারি? কি হবে আমার নাম জেনে? বলুন না, নতুন আলাপ হলো। নাম শুনবেন? আমি সেই গোলক সান্যাল, যাকে আপনারা মরা বানিয়ে ক্ষান্ত হননি। মরার খবরটা আবার ঘটা করে আমার বাড়িতেও জানিয়ে বসে আছেন। উঠে পড়েছিলাম। দারোগাবাবু হঠাৎ হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, দাঁড়ান 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 দাঁড়ান, এত কাণ্ডের পর কি আর আপনাকে ছেড়ে দেওয়া যায়? উফ, এটা তাহলে সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, রীতিমতো মিস্টিরিয়াস। এই, কন হ্যাঁ? হাঁক শুনে একজন সিপাহী ছুটে এলো। দারোগাবাবু হুকুম দিলেন, ইসকো লক আপ মেলে যাও। আমার দিকে ফিরে মৃদু হাসে বললেন, কিছু মনে করবেন না, নমস্তে। এ কি ফ্যাসাদে পড়লাম রে বাবা! সব রাগ গিয়ে পড়লো আমার নিজের উপরে। না হয় ছেপেছিল একটা মৃত্যু সংবাদ, সত্যি সত্যি তো আর মরেনি, শুধু কাগজে কলমে মরা।
কি ক্ষতি ছিল তাতে? আর এবার যে সত্যি সত্যি মরতে বসেছি। 2 রাত ধরে মশা আর ছারপোকায় ভাগাভাগি করে যে রক্তটা নিয়েছে, এই হাজত ঘর থেকে জ্যান্ত ফিরে যাব সেই ভরসা আর নেই। 2 দিন পেটেও কিছু পড়েনি। দারোগা বাবু খাবার পাঠাতে ত্রুটি করেননি, তার দোষ নেই, দোষ আমারই, সেটা মুখে তুলতে পারিনি। ছেঁড়া কম্বলের উপরে অসাড় হয়ে পড়েছিলাম। একজন পুলিশ এসে বলল, আমাকে এবার জেলে যেতে হবে। যেখানে হোক, যাওয়ার জন্য মনটা আমার ছটফট করছিল। বললাম, বেশ চলো, জেলেই চলো। রাস্তা দিয়ে চলেছি, হাতে হাত করা, কোমরে মোটা দড়ি, তারই একটা দিক পুলিশের হাতে। মাথার উপর কড়া রোদ, দুধার দিয়ে যত লোক যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে। কেউ কেউ দাঁত বার করে হাসছে, কানে আসছে তাদের প্রকাশ্য মন্তব্য। ছোট্টা হ্যাঁ, নেই, पक्का पकेट मार, डकैती किया होगा, देखो ना, बुढ़ा हो गया तब भी कितना बड़ी छाती। পাশ দিয়ে একখানা মোটর গাড়ি চলে যাচ্ছিল। পেছনের সিটে যে ভদ্রলোক বসে, মনে হলো যেন মুখ চেনা। তিনিও ঝুঁকে পড়ে তাকালেন। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু তার চোখ এড়ানো গেল না। চেনা গলা, এই রোখো রোখো। গাড়ি থামিয়ে ভদ্রলোক প্রায় ছুটতে ছুটতে আমার পাশে এসে দাঁড়ালেন। ব্যাপার কি সানিয়াল বাবু? আমার অনেক দিনের পুরনো বন্ধু বংশী প্রসাদ, ইস্টার্ন রেলের ট্রাফিক ডিপার্টমেন্টে বড় চাকরি করেন। কথা বলবার মতো অবস্থা আমার নয়। ছেলে মানুষের মতো শুধু চোখ দুটো জলে ভরে উঠল। জেলে আর যেতে হলো না। বংশী প্রসাদের অনুরোধে পুলিশের সিপাই রাস্তার ধারে একটা গাছের ছায়ায় অপেক্ষা করতে লাগলো। তিনি মোটর নিয়ে ছুটলেন থানায়, এবং কিছুক্ষণের মধ্যে সেই দারোগাটিকে ধরে নিয়ে এলেন। তারপরে সকলে মিলে থানায় ফিরে এলাম এবং একটু সামলে নিয়ে মোটামুটি ব্যাপারটা খুলে বললাম। বড় রাস্তা থেকে ট্যাক্সিটা গলির মধ্যে মোড় নিতেই কীর্তনের সুর কানে এলো। মনে হলো যেন আমার বাড়ি থেকেই। মনটা বিষিয়ে উঠল। তারপর ভাবলাম, ভুল শুনেছি, অন্য কোনো বাড়ি হবে। সে ভুল ভাঙলো গেটের সামনে এসে। হে কি, এত লোকজন কিসের? দুধারে কলা গাছ, আগাগোড়া সমস্ত গেটটা সাদা ফুল আর লতাপাতা দিয়ে সাজানো। ভিতরে ঢুকে যা দেখলাম, একেবারে রাজসূয় কাণ্ড। সামনের মাঠটায় প্রায় সবখানি চাঁদোয়া, তার তলায় কীর্তনের আসর। ওদিকে আরেকটা শেডের নিচে মেহগনির খাট, তার উপরে দামি বিছানা, পাশে একটা আসবাবপত্র, চৌকি, আসন, বাসনের স্তূপ, ছাতা, জুতো, কার্পেট, আরো কত কি। হঠাৎ চোখে পড়ল, তারই মধ্যে বসে আমার বড় শ্রীমান, মাথা কামানো, গলায় উত্তরীয়। পাশে আমাদের কুলপুরোহিত বিধু ভট্টাচার্য। কীর্তন আগেই থেমে গিয়েছিল। যে যেখানে ছিল পাথর হয়ে গেছে। ছেলেটা উঠে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। ভট্টাচার্য মশাই তার হাতে এক কুশি জল ধরিয়ে দিয়ে বলছেন, ভয় নেই, নিশ্চয়ই কোনোখানে কোনো গুরুতর ত্রুটি হয়েছে। তোমার স্বর্গত পিতার আত্মা কুপিত হয়েছেন। এই জল নাও, বলো। পুরোহিত কি সব মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। আমি সেই সুযোগে অন্দরে ঢুকলাম। সেখানকার অবস্থা গুরুতর। হলঘরের মেঝের উপরে গৃহিণী পড়ে আছেন, পুরোপুরি বিধবার বেশ। পাড়ার কয়েকজন মেয়ে তার মাথায় জল ঢালছে। এমন সময় কে এসে খবর দিল, পুলিশের কোনো এক সাহেব এসেছেন দেখা করতে। বৈঠকখানায় ফিরে এলাম। কি চাই বলুন? আপনি মিস্টার সান্যাল? হ্যাঁ, তাই তো জানতাম, কিন্তু চারদিকে যা দেখছি। আপনার সম্বন্ধে যে ভুল খবর ছাপা হয়েছিল, তার জন্য আমরা আন্তরিক দুঃখিত। কাগজে কাগজে কন্ট্রাডিকশন পাঠাবার ব্যবস্থা করেছি। তা তো করেছেন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? পুলিশ সাহেব একখানা নাম ছাপানো কার্ড বের করে বললেন, এটা আপনার কার্ড? হ্যাঁ।
আপনারা ওটা কোথায় পেলেন? 22 তারিখে ডাউন দিল্লি এক্সপ্রেস থেকে একজন লোক এলাহাবাদে নামতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে মারা যায়। তার মানিব্যাগে কার্ডখানা ছিল। আপনি কি কাউকে? হ্যাঁ হ্যাঁ, আরো আপে কোনো একটা স্টেশনে এক মারোয়ারি ভদ্রলোক আমার গাড়িতে এসে আমার সঙ্গে আলাপ করেন। ঠিকানা চাইতে আমি তাকে আমার একটা কার্ড দিয়েছিলাম, মনে পড়েছে। আহা, লোকটা মারা গেছে? আজ্ঞে হ্যাঁ। তারপর কার্ড দেখেই বুঝি আপনারা আমার মরার খবরটা চারিদিকে ঢাক পিটিয়ে জানিয়ে দিলেন। পুলিশ সাহেব মাথা নিচু করে রইলেন, জবাব দিলেন না। বললাম, ভুলটা ধরা পড়লো কি করে? ময়না তদন্তে রিপোর্ট পড়ে মনে হলো চেহারার যে বর্ণনা রয়েছে হুইট হিটিং বেল্টের বাইরে। মানে মাফ করবেন, বিশেষ করে ভাত খেকো বাঙালির ওরকমটা অসম্ভব। ফার্দার ইনকোয়ারি চালাতে বললাম। তাতে আপনি অনেকটা সাহায্য করেছেন। ওই সময় জিআরপিতে গিয়ে না পড়লে, হ্যাঁ, না পড়লে এখনো পৈতৃক প্রাণটা ফিরে পেতাম কিনা বলা যায় না। ত্রুটি আমারই। আর কটা দিন আগে যদি যেতাম, নিজের শ্রাদ্ধটা নিজের চোখে দেখতে হতো না। অনেকগুলো টাকা শ্রাদ্ধ এড়ানো যেত। পুলিশ সাহেব আর কথা বাড়ালেন না, মন্থর গতিতে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। শেষ হলো আজকের গল্প, জরাসন্ধের লেখা ছোট গল্প অ্যাক্সিডেন্ট। কেমন লাগলো আজকের গল্পটি? আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।